এটিএম বুথে কার্ড জালিয়াতির সাথে জড়িত এক বিদেশি সহ ৩ জন শনাক্ত। নিরাপত্তা ইস্যুতে বিকেলে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠক। কঠোর নজরদারি আর দ্রুত ব্যবস্থা নেয় চট্টগ্রাম বন্দরে নেই জলদস্যুর তৎপরতা। সবুজ বন্দরের তালিকায় আবারও অন্তর্ভুক্ত চট্টগ্রাম। উত্তরাঞ্চলের ৫ জেলার চরাঞ্চলে পরীক্ষামূলক আখ চাষে সফলতা। মিটবে চিনি ও গুড়ের চাহিদা, বলছেন গবেষকরা। উৎপাদন ব্যয় কমাতে অন্যান্য ফসল চাষেরও পরামর্শ। এবং বগুড়ায় নির্মিত হচ্ছে দেশের প্রথম আর্দ্রতা নিয়ন্ত্রক খাদ্য গুদাম। দীর্ঘদিন মান নিয়ন্ত্রণের পাশাপাশি বিদেশে রপ্তানি করা যাবে, বলছেন সংশ্লিষ্টরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক রাজু। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা কথা বলবো প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে। আর বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেডের গ্রুপ ডিরেক্টর সামির আল রশিদ। জনাব সামির আল রশিদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা কথা বলবো, তার আগে আমাদের হাতে কিছু খবর আছে দর্শকদের জানিয়ে তারপরে আপনার কাছে ফিরছি। আপনি আমাদের সঙ্গে থাকুন। ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় এক বিদেশি নাগরিক সহ ৩ ব্যক্তিকে শনাক্ত করেছে গোয়েন্দারা। গোয়েন্দারা জানিয়েছেন, সিটি ব্যাংকের কালশি এটিএম বুথ সহ আরো 2টি ব্যাংকের বুথের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে এই ব্যক্তিদের শনাক্ত করা হয়। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন গোয়েন্দারা। এছাড়াও জালিয়াতির ঘটনা অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকের একটি তদন্তে কমিটি কাজ করছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে কার্ড জালিয়াতির অভিযোগে গেল শুক্রবার রাজধানীর বনানী থানায় মামলা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। পরে এই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে গ্রাহকদের ব্যাংকিং সেবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদের সাথে আজ বিকেলে বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে এটিএম বুথ সেবার নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, আজ বিকেলে 3টায় বৈঠকটি হতে পারে। সাম্প্রতিক সময় ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ সেবায় জালিয়াতির বিষয়টি বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি ভাবিয়ে তুলেছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে কি করে ব্যাংকিং সেবা আরও নির্বিঘ্ন করা যায় সেটি নিয়েও আলোচনা হবে। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্ড ডিভিশনের প্রধানদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দর্শক, ব্যাংকিং সেবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আজ বিকেল 3টায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদের সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বৈঠক হবার কথা রয়েছে। আর এর খবরাখবর জানাতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু, আপনি যেমনটা বলছিলেন যে এটিএম কার্ডের যে জালিয়াতির মাধ্যমে অর্থ যে আত্মসাতের ঘটনা ঘটেছে, তারই পরিপ্রেক্ষিতে আজকের বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্ড ডিভিশনের প্রধানদেরকে তলব করা হয়েছে। তাদের সঙ্গে বিকেল 3টায় একটি মিটিংয়ের আয়োজন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তারা সেখানে তাদেরকে আসলে কার্ডের যে দুর্বলতাগুলো রয়েছে, অর্থাৎ কার্ড এটিএম সার্ভিসের মাধ্যমে আসলে যে জালিয়াতির ঘটনা ঘটেছে সেটা আসলে কেন ঘটেছে এবং কিভাবে সামনের দিনগুলোতে আরও বেশি আধুনিক পদ্ধতি প্রবর্তন করা যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু আসলে আজকের আলোচনা হবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়। এমনটা আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। বিকেল 3টায় তাদেরকে এখানে আসতে বলা হয়েছে। বিভিন্ন কার্ড ডিভিশনের প্রধানরাই আসলে এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন বলে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে। এবং সেই আলোচনা আসলে কোন বিষয়গুলো আলোচনা হবে তা আসলে এখন পর্যন্ত আমরা সবগুলো আসলে পুরোপুরি জানতে না পারলেও আমরা কিছু কিছু বিষয় এখন কিছুটা জানতে পেরেছি। সেটা হলো যে ঘটনা ঘটেছে সেটার সঙ্গে আসলে সংশ্লিষ্ট যে ব্যাংকগুলো রয়েছে তারা আসলে সেই ঘটনার বিষয়টা তুলে ধরবে বাংলাদেশ ব্যাংকের কাছে। যদিও এর আগে তারা তাদের প্রতিবেদন দিয়েছে এবং সেই সংশ্লিষ্ট ফুটেজগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিয়েছে। তবে অধিকতর তাদের নিজস্ব যে তদন্ত রয়েছে সেই তদন্তের কি প্রতিবেদন পেয়েছে সেগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে আজকে তারা প্রতিবেদন জমা দিবে। একই সঙ্গে অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে তারাও তাদের যে কার্ড প্রবর্তন করেছে এবং কার্ড সার্ভিস রয়েছে সেগুলো আসলে কতটুকু নিরাপদ রয়েছে এবং সেখান থেকে আসলে কোনো দুর্বলতা রয়েছে কিনা, কোনো ঝুঁকি রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরবে। একই সঙ্গে আপনি জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। গত সোমবার দিন সন্ধ্যায় তারা একটি সার্কুলার জারি করেছে
এটিএম বুথগুলোর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সেখানে আরও বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের এন্টি স্ক্যামিং ডিভাইস বসানোরও কিন্তু নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে দিয়েছে। সেটা আসলে কতটুকু বাস্তবায়ন করছে এবং একই সঙ্গে জানেন যে বাংলাদেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো কার্ড ব্যবহার করে থাকে তার কিন্তু 90% ম্যাগনেটিক পদ্ধতিতে কার্ডগুলো আসলে তারা ব্যবহার করে থাকে। তো চিপ পদ্ধতির কার্ড আসলে অধিকতর নিরাপদ এমনটা বাংলাদেশ ব্যাংক মনে করছে। সেই নির্দেশনাও আজকের থাকবে বলে আমরা মনে করছি যে আসলে সেই ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতি থেকে কিভাবে চিপ পদ্ধতির কার্ডগুলো আসলে বাংলাদেশে প্রবর্তন করা যায়, যেটা আসলে সাইবার ক্রাইমের প্রতিরোধ করার জন্য অনেকটাই নিরাপদ বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। তো সেই কার্ড প্রবর্তনের পাশাপাশি এটিএম বুথগুলোর নিরাপত্তাও আরও বেশি জোরদার করার নির্দেশনাও কিন্তু আজকের থাকবে। এবং একই সঙ্গে আপনি জানেন যে যত আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে তত কিন্তু আসলে প্রযুক্তির কিছু দুর্বলতাও বেরিয়ে আসছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে বরাবরই আমাদেরকে বলা হচ্ছে তারা সর্বোচ্চ প্রযুক্তির দিকে গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তারা কিন্তু সবসময় উদ্বিগ্ন থাকে। একই সঙ্গে সেই নির্দেশনাগুলো তারা আসলে আজকের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেওয়া হবে এমনটা কিন্তু তথ্য আমাদের কাছে রয়েছে। তো রাজু, কেন্দ্রীয় ব্যাংকের সকালের এই ছিল সর্বশেষ অবস্থা। বিকেল 3টায় বাণিজ্যিক ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধানরা এখানে আসবেন, তারা সেই আলোচনা করবেন। তো এর পরবর্তীতে আমরা যে তথ্যগুলো পাবো সেই তথ্যগুলো আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। রাজু, ধন্যবাদ ইমতিয়াজ। দর্শক, বাংলাদেশ ব্যাংকে বিকেল 3টায় একটি বৈঠক হবার কথা রয়েছে যে বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্ড জালিয়াতির ঘটনায়। তো সেই খবর আমরা জানছিলাম সহকর্মী ইমতিয়াজ আমাদের কাছ থেকে। উত্তরাঞ্চলের 5 জেলার চরাঞ্চলে পরীক্ষামূলকভাবে আখ চাষ শুরু করেছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। এতে বেশ সফলতা পেয়েছে প্রতিষ্ঠানটি। গবেষকরা বলছেন দেশের চরাঞ্চলে আখ চাষের মাধ্যমে বাৎসরিক চিনি ও গুড়ের চাহিদা পূরণ হবে। তবে চাষিদের আখ চাষের পাশাপাশি সাথী ফসল করার পরামর্শ কর্পোরেশনের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে আবাদি জমির পরিমাণ কমলেও বাড়ছে চরাঞ্চলে। এসব জমিতে রয়েছে আখ চাষের বিপুল সম্ভাবনা। ইতিমধ্যে রংপুর বিভাগের 5টি জেলায় এ লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। দেশে প্রতি বছর চিনির চাহিদা প্রায় 15 লাখ টন, কিন্তু উৎপাদন হয় মাত্র 1 লাখ টন। গবেষকরা জানান দেশের যে কোনো অঞ্চলের চরে আখ চাষ করেই বাৎসরিক চিনি বা গুড়ের চাহিদা পূরণ সম্ভব। 2 লক্ষ হেক্টর চরের জমি আছে, এইখান থেকে কিন্তু আমাদের প্রায় 18 লক্ষ টন গুড় চলে আসে। বৃহত্তর রংপুরের চরাঞ্চলে আমরা আখ চাষ করে একটা সফলতা অর্জন করেছি। এই সমস্ত এলাকাতে যদি আমরা আখ দিয়ে ভরে ফেলতে পারি তাহলে ওখানে কিন্তু আমরা প্রচুর একটা এলাকা পাবো যেখানে গুড় উৎপাদন করা সম্ভব। এদিকে বাৎসরিক ফসল হওয়ায় আখের পরিবর্তে স্বল্পকালীন ফসল উৎপাদনে আগ্রহী হয়ে পড়ে অনেক চাষি। এতে কমে যায় আখের উৎপাদন। তাই উৎপাদন ব্যয় কমাতে চাষিদের সাথী ফসল করার পরামর্শ সংশ্লিষ্টদের। আখ রোপে সাথে মানে আপনার পেঁয়াজ দিতে পারবে, রসুন দিতে পারবে। এইভাবে আমরা আমাদের কৃষি কর্মকর্তা তাদেরকে সাথী ফসল সাথে আখ, তারা যদি আমাদের প্ল্যান মতে সাথী ফসল সাথে রাখে আখের সাথে, তখন কিন্তু তারা আলটিমেটলি 2টা ফসল প্রাপ্তি। একই সাথে আখ চাষিদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে বলেন এই গবেষক। চিনি উচ্চ রিকভারির যুক্ত যে সমস্ত আখ জাত আছে সেই সমস্ত জাতগুলি যদি আমরা মাঠে রোপণ করি এবং চাষিদেরকে যদি আমরা এই যে আমাদের উপযুক্ত প্রযুক্তি ব্যবহারে প্রলুব্ধ করতে পারি তাহলে কিন্তু 9% রিকভারি করা এটি খুব বেশি কঠিন কাজ না। আখের দাম বৃদ্ধি করে উৎপাদনে আগ্রহী করার পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহারে চাষিদের আরো বেশি দক্ষ করে তুলতে পারলে এই শিল্পের হারানো অতীত ফিরে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগে আপনাদের জানিয়েছিলাম যে আজ কথা বলবো প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে। আজ চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেডের গ্রুপ ডিরেক্টর সামির আল রশিদের কাছে। জনাব সামির, আমরা তো রিপোর্ট একটি দেখলাম যে আখ চাষ নিয়ে ব্যাপক বিপ্লবের সম্ভাবনার কথা বলছিলেন। তো আপনাদের যে বাংলাদেশে যে এখন কৃষিভিত্তিক অর্থনীতি সেটি দিন দিন এগিয়ে চলেছে, সেই ক্ষেত্রে যে প্রক্রিয়াজাত যে খাদ্যপণ্য সেটির বাজার আসলে কেমন, আপনারা কেমন পর্যালোচনা করছেন বিষয়গুলো নিয়ে? বাংলাদেশে আসলে আপনার মানে কারেন্টলি যে আমের যে আমটা, এটা এখন আমরা মানে ম্যাক্সিমাম কোম্পানিজ আমটা ইউজ করে বাল্বটা ইউজ করে আপনার ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্কটা বানাচ্ছে। কিন্তু বাংলাদেশে আপনার অনেক অপরচুনিটি আছে যেরকম আনারস নিয়ে, তারপর লিচি নিয়ে, কিন্তু এই জিনিসটা মানে অনেকেই ট্রাই করছে মার্কেটে, কিন্তু এটা মানে কনজিউমার অ্যাকসেপ্ট করতেছে না, মানে পাইনাপেল বা অন্য কোনো ড্রিঙ্ক। তো যেটা রিজনটা হচ্ছে কি, মানে আমরা যখন আপনি এটা মার্কেট ইয়েতে ফার্মাসি থেকে কিনে আমরা যখন বটলিং করবো, ওইটার কস্টিং হচ্ছে আপনার, কেউ যদি দোকান থেকে কিনে খায়, আপনার মার্কেট থেকে এটা পাইনাপেল কিনে খায়, ওটার প্রাইস ওটাতে বেশি। তো ওই কস্টিং আমাদের আসে না, সেজন্য কনজিউমার আপনার আসলে অ্যাকচুয়াল পাইনাপেল খাচ্ছে। তো ম্যাঙ্গোতে আপনার এটা
মানে আর বাংলাদেশের কনজিউমার ম্যাঙ্গোতে মানে ইউজ টু হয়ে গেছে। তো লাস্ট ইয়ার আপনার যখন ম্যাঙ্গো প্রাইসটা আপনার পড়ে গেছিল, অ্যাভারেজ অনেক কম ছিল, তখন কিন্তু আমাদের ম্যাঙ্গো ড্রিঙ্কের মানে ফুল বাংলাদেশে আপনি ম্যাঙ্গো ড্রিঙ্কের ইয়েটা ফল করছে ডিমান্ডটা, কারণ মানুষজন তখন এটা সাবস্টিটিউট খাচ্ছিল আপনার ইয়েটা রিয়েল ম্যাঙ্গোটা আর কি। তো এই কৃষি প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতির ক্ষেত্রে মানে আপনারা কি কি ধরনের প্রযুক্তি ব্যবহার করছেন? দেশীয় প্রযুক্তি সেই ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারছে? আমরা তো মেইনলি আপনি করে কি মানে আমাদের যখন আপনি মনে করেন যেখানে ভালো আম হয় ওখান থেকে আমরা মানে ওদের পাল্পিং ইন্ডাস্ট্রি আছে, ওরা পাল্পিং করে পাল্পে আমাদের করে ইয়ে করে অ্যাসেপ্টিক প্যাকেজিং করে পাঠাই আমাদের ফ্যাক্টরিতে, আমরা পাল্পটা ইউজ করে আমরা তখন আমাদের জুসটা ম্যানুফ্যাকচার করি। আমরা আসলে ডিরেক্টলি কোনো মানে এগ্রিকালচারে মানে মাঠে খেতে এর সাথে কোনো ইনভলভ না, আমরা জাস্ট পাল্পটা থেকে প্রকিউর করে আমরা নিজের আমাদের মেশিনারিজ ইউজ করি, এবং আমাদের সবগুলো মেশিনারিজ হচ্ছে ইউরোপিয়ান ইয়ে, তো আমাদের আপনার লোকালি কোনো ইয়ে করা হয় না ওখান থেকে। আপনাদের তো ফুড বিস্কুট এন্ড ডেইরি শিল্প রয়েছে, তো সেই ক্ষেত্রে প্রোডাক্টগুলো আপনাদের কি কি কোন কোন আমাদের ধরনের? বিস্কিটের মধ্যে হচ্ছে টিফিন বিস্কিট, যা অনেকেই চিনে বিস্কিট, তারপরে হচ্ছে আমাদের আপনার ম্যাঙ্গো ড্রিঙ্ক তো বললাম ম্যাঙ্গোলি, তারপর আমরা আপনার হচ্ছে আমাদের ড্রিঙ্কের মধ্যে আরও আছে ইউরোকোলা, তারপরে ফিজা, আমাদের এনার্জি ড্রিঙ্কের মধ্যে টাইগার আছে, ব্ল্যাক হর্স। আচ্ছা, বেভারেজ শিল্পের সম্ভাবনাটা কেমন বাংলাদেশে বিকাশ করছে? ঠিক আপনার লাস্ট 10 ইয়ার্স যে বাংলাদেশে আপনার বেভারেজ ইন্ডাস্ট্রিটা আপনার গ্রো করছে 8 to 10%, জি, কিন্তু আপনার এটা লাস্ট ডিকেড লাস্ট 10 ইয়ার্স, কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে 2015 আপনার যে জিনিস খেয়াল করলে আপনার 2014-15 পোর্টিং স্টেবিলিটি ছিল বাংলাদেশে। এটার কারণে আমাদের যেটা মানে আইআরএসএস অনুযায়ী আমার যেটা মনে হয় যে কনজিউমারদের যে একটা মানে অ্যাসুরেন্স লাগে মার্কেটে, বা ওদের মানে কনজিউমার স্পেন্ড করতেছে না, যদি ওদের টাকা থাকে ওদের স্পেন্ড করে না কোনো একটা মানে ভয় ভীতির কারণে। আর সেকেন্ডলি আপনার 2015 অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমাদের মানে বেভারেজ ইন্ডাস্ট্রিটা আপনার লাস্ট ইয়ারে সবার খুব খারাপ গেছে, মানে ডিগ্রোথ ছিল। আর কিন্তু এটাই ডিফারেন্স, কিন্তু লাস্ট 10 ইয়ার্সে আপনার 2015 ছাড়া 10% অ্যাভারেজ গ্রোথ হয়েছে। বাংলাদেশে তো যে আমরা সফট ড্রিঙ্কস যেগুলো দেখি এর মধ্যে একটা হচ্ছে কার্বোনেটেড বেভারেজ নামে আমরা দেখি, আর একটা হচ্ছে যে এনার্জি ড্রিঙ্ক দেখি, কিন্তু বিএসটিআই তো বলছে যে এনার্জি ড্রিঙ্ক নামে আসলে তেমন কিছু নাই। এটা জিনিসটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক, বিষয়টা একটু পরিষ্কার করবেন কিনা আমাদের দর্শকদের জন্য? মানে আমাদের এখানে যেটা হয়েছে আপনার এনার্জি ড্রিঙ্ক নিয়ে আপনার অনেক লেখালেখি হয়েছে পেপারে মিডিয়াতে, কিন্তু মানে যে জিনিসটা হচ্ছে মেইনলি বিএসটি এখন ভয় পাচ্ছে যে আমরা কি আসলে এটা ক্লাসিফাই করবো নাকি, করলে তো ওদেরকে নিয়ে আপনার একটা ইনভলভমেন্ট হয়ে যাবে। তো এনার্জি ড্রিঙ্ক নিয়ে মানে মেইন কনসার্ন যেটা হচ্ছে জার্নালিস্ট যে ক্যাফিন আর আপনার অ্যালকোহল নিয়ে। তো আমরা প্লাস অনেক কোম্পানি মানে আমরা আপনার এখন টোটাল 32টা কান্ট্রিজ এক্সপোর্ট করছে আমাদের এনার্জি ড্রিঙ্কটা, ইনক্লুডিং সৌদি আরব, ইনক্লুডিং আপনার মিডল ইস্টের সব কান্ট্রিতে, সিঙ্গাপুর, তারপর আপনার আমার ইয়েতে করতেছে আপনার যে ইউকেতে করতেছি, পোল্যান্ড, ইউরোপে করতেছে আমি এক্সপোর্ট। তো আমরা মানে এটা যে লজিক্যাল একটা মানুষের যে লজিক্যাল থিঙ্কিং থাকে যে একটা প্রোডাক্টে অ্যালকোহল থাকে, আমি কি আমরা এটা সৌদি আরব এক্সপোর্ট করবো সেম প্রোডাক্ট। এবং আরেকটা হচ্ছে ক্যাফিন, তো ক্যাফিনটা ওনারা বলছে যে আপনার মানে খুব খারাপ ক্যাফিন। আপনি যদি এখন 1 কাপ কফি খান, 1 কাপ কফিতে আপনার 2টা এনার্জি ড্রিঙ্কের ক্যাফিন আছে, মানে সবকিছু লিমিটেড খাওয়া ভালো। এখন আপনি ডেইলি 3 কাপ কফি খান, মানে সেটা হচ্ছে যে 6 বটল এনার্জি ড্রিঙ্কের মতো। মানে জিনিসটা হচ্ছে মানে যারা এডুকেটেড কনজিউমার্স, যারা আপনার একটু মানে শিক্ষিত কনজিউমার, ওরা কিন্তু এই জিনিসগুলো আপনার মানে কায়ে নিচ্ছে না, কারণ ওরা জানে যে আসলে এটা কতটুকু মানে ভায়াবল। আর আপনার ওয়ার্ল্ড মার্কেটে আপনার যদি ধরেন আপনি এনার্জি ড্রিঙ্কের মার্কেট হচ্ছে $100 বিলিয়ন, এর অর্থ হচ্ছে আপনার 800,000 কোটি টাকা। এনার্জি ড্রিঙ্ক যদি আসলে এত খারাপ হইতো, যদি আসলে আপনার ক্যাফিনটা এত খারাপ হতো, তাহলে আপনি কোনো এক্সপ্যান্ড করতো না। এফডিএতে আপনি যেরকম আমেরিকায় যান এফডিএ, ওখানে আপনার এনার্জি ড্রিঙ্ক কেউ অ্যাপ্রুভ করছে, মানে এফডিএ তো অনেক বেশি আপনার হাইলি মানে ওরা প্রোটেক্টিভ কনজিউমারের জন্য বিএসটি থেকে, ওরা পারলে আমরা পারবো না কেন? বিএসটি এখন নিজের আপনি মানে কনফিউজ যে মানে ওরা যখন করে জিনিসটা অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু ওদের উপরে প্রেশার আসবে জার্নালিস্টদের, আমাদের যেটা মনে হয় আর কি। অনেক কোম্পানি তো এই শিল্পের সঙ্গে জড়িত আছে, তো সেই ক্ষেত্রে প্রতিযোগিতায় আপনারা কতটা টিকে থাকতে পারছেন, বা মার্কেটিং এর ক্ষেত্রে, প্রচারণার ক্ষেত্রে কোন কোন পদ্ধতি আপনারা অবলম্বন করছেন? এখন বাংলাদেশে আপনার সফট ড্রিঙ্কস মার্কেটটা আপনার মানে খুবই কম্পিটিটিভ হয়ে গেছে। আপনার অলরেডি 15 জন প্লেয়ার্স অলরেডি মার্কেটে আছে, আর নতুন প্রত্যেকের 3-4 জন ঢুকতেছে এই মার্কেটটাতে। এই মার্কেটে আপনি এখন এরকম হাই কম্পিটিশনের কারণে আপনার যে সুবিধা হচ্ছে কি কনজিউমার যে আপনার ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছে। কারণ আমি যে প্রডিউসার যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট মার্কেটে না দিতে পারি, তাহলে কিন্তু কনজিউমার কোনো প্রোডাক্ট খাবে না। এটা কিন্তু কনজিউমার অনেক বড় বেনিফিট পাচ্ছে কনজিউমাররা। এবং আমাদের সুবিধা হচ্ছে কি মানে আমরা আপনার দিয়ে আপনার মানে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আমরা এখন মানে বিভিন্ন জায়গায় আমরা করতে পারছি, মানে সেগমেন্টেশন করতে পারতেছি আর কি, এটা সুবিধা হচ্ছে। আর বাংলাদেশে একটা হচ্ছে যে আপনার আগে মানুষের সাথে ব্র্যান্ড ওরিয়েন্টেড ছিল না, তো মানুষের আপনি যত
বাংলাদেশে যত মানুষ আপনার এডুকেট হচ্ছে, এটার কারণে মানুষ কিন্তু ব্র্যান্ডের প্রতি মানুষ আপনার টিকে বাড়তেছে। যেমন একটা চিন্তা করুন, আপনি এখন রাস্তায় যায়, একটা নর্মাল মানুষ কিন্তু আপনার একটা মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট খাচ্ছে, মানে মানুষ অনেক কনসিয়াস হয়ে গেছে হেলথ নিয়ে, তারপর ব্র্যান্ড নিয়ে লাস্ট ফিউ ইয়ার্সে। বিদেশি তো অনেক কোম্পানিকে দেখি বাংলাদেশে তাদের পণ্য নিয়ে এসছে, বাংলাদেশে বাজারজাত করছে। সেই ক্ষেত্রে দেশীয় কোম্পানি কতটা টিকে থাকতে পারছে আপনার কাছে কি মনে হয়? যে আমরা সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো সহ তাদেরকে কম্পিট করতে পারছি কিনা, প্রতিযোগিতা করতে পারছি কিনা তাদের হ্যাঁ, সঙ্গে? আমরা ভালোই কম্পিট করতেছি আপনার ইয়ের সাথে। আমরা আপনি মানে এমএনসিস গুলোর সাথে, যদি হয় কোক, পেপসি, এদের সাথে কিন্তু আমরা ভালো অনেক অ্যাগ্রেসিভলি কম্পিট করতেছি। কারণ বাংলাদেশের মানুষ আপনার মানে ব্র্যান্ড ওরিয়েন্টেড, কিন্তু মানুষ এখন ওই মানে অতটুকু পর্যায়ে যায় না যে মানুষ কোক, পেপসি খাবে বা অন্য কোনো প্রোডাক্ট খাবে না। এখন আমরা অনেক অ্যাগ্রেসিভলি, আমরা অনেকটুকু আগে আছি ওদের সাথে কম্পেয়ার করলে। একটি জিনিস হচ্ছে যে বাংলাদেশ তো এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হয়, যে প্রধান যে খাদ্যশস্য ধান চাল উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, আরো অনেকগুলো ধরনেই সেগুলো এগিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখনো পুষ্টির দিক থেকে দুধ এবং দুগ্ধজাত যে পণ্যগুলো রয়েছে সেগুলো বিদেশ থেকে প্রচুর পরিমাণ আমদানি করতে হয় এখনো, বিশেষ করে গুঁড়ো দুধ বা প্রক্রিয়াজাত যে দুধ সেগুলো। তো আপনাদের তো ডেইরি ফার্ম রয়েছে, বাংলাদেশে আরো অনেক কোম্পানি তাদের এই ক্ষেত্রে বিনিয়োগ করছে। তো আপনাদের ভূমিকাটা সেই ক্ষেত্রে কেমন? আপনারা কতটুকু ভূমিকা রাখতে পারছেন? আমরা আপনার ডেয়ারি ইন্ডাস্ট্রিতে এত বড়রা, কারণ আপনার ডেয়ারি ইন্ডাস্ট্রি মেন সমস্যা হচ্ছে কি, মানে আপনি ইন্ডিয়াতে যান, ওখানে কিন্তু আপনার দুধ সোর্স করা অনেক ইজি, মিল্ক। ওটা যদি আমরা আপনার পিএইচডিতে আনি, মানে পাউডারটা আনি, তাহলে কিন্তু অনেক ইজি। ওদের এত হিউজ আপনার মানে কোয়ান্টিটি আছে মার্কেটে। তো বাংলার সমস্যা হচ্ছে কি, আপনি মিল্কটা সোর্স করা যায় না। মানে আমি যদি একটা ফ্যাক্টরি খুলি আপনার দুধের, ওখানে আমার ম্যাক্সিমাম 30 দিনের মধ্যে 15 দিনও ফ্যাক্টরি বন্ধ রাখতে হবে। এনাফ মিল্ক নেই, আমি এটাকে যেটাকে প্যাকেজিং করবো, মানে প্যাকেজিং করবো। এটা হচ্ছে মেন ইস্যু আর কি আপনার মিল্কের ইয়েতে। তো সেই ক্ষেত্রে যেটি বলতেই হয় যে আপনাদের তো এই কৃষিভিত্তিক পণ্য, যেহেতু এগুলো বাংলাদেশের কৃষকদের কতটা মানে এর সঙ্গে সংশ্লিষ্ট করতে পারছেন, যুক্ত করতে পারছেন, বা তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করতে পারছেন কিনা? না, ওনারা তো অবশ্যই আমাদের আপনার এটা আমাদের কোম্পানির পার্টি বলতেন, মানে কৃষকরা, ওনারা যদি আপনার আসলে যদি ইয়ে না করতে আমরা পারতাম না, ঠিক নিয়ে এসব জিনিস ইয়ে করতে। অবশ্যই অনেক বড় ইম্পর্টেন্ট আমাদের পার্ট, এবং আমরা ওনাদেরকে এনকারেজ করি। যেরকম আমরা যখন পাল্পটা কিনি, আমরা যদি একটু হায়ার প্রাইস দিয়ে কিনি, যেন ওনারা আপনার নেক্সট ইয়ার একটু মানে মোটিভেটেড হয়ে ভালো মতো এটাকে আরো মানে নেক্সট ইয়ার বেশি ইনভেস্ট করে যেন ই করতে পারে, মানে আরো বেশি আপনার ইনভলভ থাকি এর সাথে হারভেস্টিং এ। আপনাদের এই যে কাঁচামাল সংগ্রহের পদ্ধতিটা কেমন বিভিন্ন ক্ষেত্রে? এটা শুধু আমের জুসের ক্ষেত্রে বলছি না, যতগুলো খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের এই কাঁচামাল সংগ্রহের পদ্ধতিটা কেমন, কিভাবে করেন আপনারা এগুলো? আমরা নর্মালি আমাদের ম্যাক্সিমাম র মেটেরিয়ালস আপনার বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। যেগুলো আপনি লোকালি পারি সেগুলো আপনার এখন অনেক লোকাল ইন্ডাস্ট্রিতে আপনার অনেক মানে যেরকম লিকুইড গ্লুকোজ এসব জিনিস আপনার লোকাল ইন্ডাস্ট্রিতে করতেছে আপনার, যেগুলো আমাদের অনেক হিউজ কোয়ান্টিটিতে লাগে। তো আমি ইম্পোর্ট করলে ইভেন্চুয়ালি অনেক বেশি কস্টিং হয়ে যায়। তো মানে এই প্রাইস গ্যাপটা দেখে আপনার লোকাল ইন্ডাস্ট্রিতে আপনার অনেকজন নতুন প্লেয়ার ঢুকতেছে এই যে র মেটেরিয়ালসগুলো ইয়ে করার জন্য, প্রোডাকশন করার জন্য, এগুলো আমরা লো প্রাইসে কিনতে পারতেছি। আমাদের ম্যাক্সিমাম র মেটেরিয়ালস আপনার যেমন ফার্মাসিউটিক্যালস ম্যাক্সিমাম র মেটেরিয়ালস আমাদের বাইরে থেকে ইম্পোর্ট হয়। আমাদের সফট ড্রিঙ্কস এগুলো আপনি ইউরোপ থেকে ইম্পোর্ট হয়, সব র মেটেরিয়ালস সবকিছুই। সারা বিশ্বে বিশেষ করে মিডল ইস্ট সহ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সেখানে হালাল খাবারের অনেক বড় একটা মার্কেট বাজার রয়েছে। কয়েকদিন আগে পরিকল্পনা মন্ত্রীও বলছিলেন যে এই ক্ষেত্রে এগিয়ে আসতে। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনার সঙ্গে। বলছিলাম যে সারা বিশ্বেই হালাল খাবারের একটি বড় চাহিদা রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে যেখানে মুসলমানরা বসবাস করেন অনেক কলোনি করে বা বিভিন্ন রকম ভাবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে পরিকল্পনা মন্ত্রী তিনিও বলছিলেন আমাদের যারা খাদ্যপণ্য, বিশেষ করে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য যারা তৈরি করেন তাদেরকে বলছিলেন যে হালাল এই খাবার এক্সপোর্টের ব্যাপারে যাতে তারা মনোযোগ দেন। সেই ক্ষেত্রে আমরা আসলে মানে আপনারা বিশেষ করে যারা এই প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরি করছেন তারা ব্র্যান্ডিং এবং প্রমোশনের ক্ষেত্রে কি পদ্ধতি ব্যবহার করছেন এবং এই বিষয়গুলো নিয়ে ভাবছেন কিনা? আমাদের ব্র্যান্ডিংটা আমাদের প্রমোশনটা হচ্ছে আপনার নর্মালি যেটা হয়, যেরকম দুবাইতে মানে নেক্সট উইকে আপনার শুরু হচ্ছে গালফ ফুড ফেয়ার, ওইটা হচ্ছে আপনার হালাল ফুড ফেয়ারের মতো। মালয়েশিয়াতে একটা হয় হালাল ফুড ফেয়ার, মানে আপনার ইন্ডিয়াতে হয় একটা আপনার মানে হালাল ফুড নিয়ে একটা ফেয়ার হয়। তো সব দেশে আপনার একটু মানে আমরা করি, আমরা আপনার নর্মালি আমাদের প্রোডাক্টগুলো আমরা আপনার শোকেস করি বিভিন্ন ফেয়ারে, যে ওখান থেকে আপনি এক্সপোর্টাররা মানে যারা ইম্পোর্টাররা ওরা এসে আপনার ওখান থেকে অর্ডার দেয় আমাদেরকে, মানে অর্ডার প্লেস করে, বা আমরা আপনার বিভিন্ন পসিবিলিটিস খুঁজে বিভিন্ন দেশে যে কেমন আমরা এক্সপোর্ট করতে পারি। এবং মিডল ইস্টে আপনি হিউজ একটা মার্কেট আছে আপনার, মানে আমাদের এনার্জি ড্রিঙ্কের হিউজ একটা মার্কেট, প্লাস ম্যাঙ্গো ড্রিঙ্কের অনেক বড় মার্কেট। আর নর্মালি আমরা যেটা করতাম আপনি আমরা এক্সপোর্টটা করতাম মেনলি, বা এক্সপোর্ট করে আমরা মেনলি যে এই কনসেপ্ট নিয়ে আমাদের যে
প্রবাসীরা আছে মানে বাইরে, ওরা আপনি প্রোডাক্টগুলো খাবে। তো এখন যেটা দেখতেছি আমাদের যে আপনি ওদের যে লোকালসগুলো আছে ফরেনার্সরা, মানে মিডল ইস্টার্নরা বা আপনার ইউকে ব্রিটিশ বা ওরাও কিন্তু আপনি এখন প্রোডাক্টগুলো কনজিউম করা শুরু করতেছে, মালয়েশিয়ানরা। মানে আমাদের এখন একটা মানে এটা গ্লোবালাইজেশন একটা হচ্ছে আর কি, মানে মানে ওদের কনজিউমার্স আমাদের প্রোডাক্ট ইউজ করতেছে এখন। একটা পজিটিভ একটা আমাদের হচ্ছে। উৎপাদন এবং এই বাজারজাতকরণের ক্ষেত্রে সরকারি সহযোগিতা কেমন পান আপনারা? আমাদের আপনার সরকার আমাদেরকে ইয়েতে ম্যাঙ্গো মানে অ্যাগ্রো প্রোডাক্টগুলো যেরকম ম্যাঙ্গো ড্রিঙ্ক বা লিচি ড্রিঙ্ক বা আমাদের পাইনাপেল ড্রিঙ্ক, এটাতে আপনি অনেক হেল্প করে আমাদেরকে আপনি রিবেট দেয় ট্যাক্স। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে আপনি সিএসডিতে, এনার্জি ড্রিঙ্ক বা কোলা বা ক্লিয়ার লেমন, ওখানে আমাদের অনেক হাই ট্যাক্স দিতে হয়। কিন্তু অন্য দেশে আপনি যদি চিন্তা করেন, মনে করেন পাশের দেশ ইন্ডিয়াতে ওদের গভর্নমেন্ট অনেক সাপোর্ট করে। এখন গভর্নমেন্ট যদি আমাদেরকে সিএসডিতে সাপোর্ট করে মানে সফট ড্রিঙ্কসে, তাহলে আমি অনেকটুকু আমরা এক্সপোর্ট বাড়াতে পারবো আমাদের। যদিও আপনার আগাচ্ছি এরকম আপনার লাস্ট ইয়ারে মানে আমাদের আপনি এক্সপোর্ট মার্কেটে অ্যাভারেজে গ্রোথ হচ্ছে আপনার 25%, মানে সব কোম্পানিকে ধরলে আর কি 25%। তো এখানে আপনার ইয়ারলি আমাদের আমি আরেকটা জিনিস বলি, বাংলাদেশে আপনার এখন টোটাল ইন্ডাস্ট্রি ভ্যালু হচ্ছে 400 মানে 4000 কোটি টাকার মতো ইয়ারলি। ওইটা 25% হচ্ছে, কিন্তু আপনার 500 কোটি টাকা হচ্ছে আপনার এক্সপোর্ট ভ্যালু আর কি। ওইখান থেকে আপনি হাফ করে প্রাণ, ওই যে ওরা তো আপনি 250 কোটি টাকার মতো করে, বাকিটা আমরা করি প্রায় 100 কোটি টাকার মতো করি আর কি। আর বাকিটা অন্য কোম্পানি ভাগ করে নিছে। এক্সপোর্টে এটা আমরা এতটুকু করতে পারছি আমাদের অবশ্যই গভর্নমেন্ট হেল্পের কারণে, কারণ আমাদেরকে অনেক মানে সাপোর্ট দিচ্ছে অ্যাগ্রো প্রোডাক্টে। কিন্তু আমাদের যে সিএসডিতে সাপোর্ট দেয় আমরা অনেকটু আগাইতে পারবো অন্যদের সাথে কম্পেয়ার করলে আর কি। তো আপনাদের যেসব কৃষিভিত্তিক যেসব পণ্য আপনারা তৈরি করছেন, তো সেই ক্ষেত্রে সবচেয়ে কোন কোন পণ্যগুলো গ্রাহক চাহিদা বেশি পূরণ করতে পারছে? আপনাদের সবচেয়ে জনপ্রিয় যে পণ্যগুলো কি? আমাদের আপনি যদি অ্যাগ্রো বেস ধরেন, তাহলে আমাদের সবচেয়ে ফেমাস হচ্ছে আপনি ম্যাঙ্গুলিটা। এটা আপনার যখন আমরা আপনার এটা মালির সাথে খুবই পপুলার এটা এখন, তারপর মিডল ইস্ট অনেক পপুলার। মানে আমাদের আপনার এই প্রোডাক্টটা আমাদের মানে যেখানে দিচ্ছি আমরা সেখানে কিন্তু আসলে মানুষজন নিচ্ছে জিনিসটা, কনজিউমার ফিডব্যাক অনেক পজিটিভ এই প্রোডাক্টটা নিয়ে। মান নিয়ে মানে একটা ধূম্রজাল আছে, আমাদের গ্রাহকরা অনেক ক্ষেত্রেই একটা অস্বস্তিতে ভোগেন, সেই ক্ষেত্রে আসলে আপনাদের ব্যাখ্যাটা কেমন? এইটাই জিনিসটা হচ্ছে মানে আমি এখন কারোর কথা বলবো না, কিন্তু আপনি ইন্ডাস্ট্রিতে কয়েকজন প্লেয়ার আছে যাদের কারণে আপনার এই জুস মার্কেট নষ্ট হয়ে গেছে। কারণ আপনি যে অন্য দেশে যান, আপনি মানুষজন যে কনজিউমার ট্রাস্ট করে যে আমার একটা ম্যানুফ্যাকচারার বা একটা কোম্পানি আমাকে ভালো প্রোডাক্ট দিবে, এখানে কিন্তু বাংলাদেশে আপনি এই ট্রাস্টটা আমাদের উপর নেই কনজিউমারদের। এবং জিনিসটা হচ্ছে যে আপনি একজন সাপ্লাই যদি কিছু করে, আপনার অর্থ না যে সবাই সেম জিনিস করতে। যেমন আমরা আপনার যদি কোনো প্রোডাক্ট আমরা বানাই আমাদের ফ্যাক্টরিতে, এটা আমরা আমাদের ফার্মাসিউটিক্যালস ল্যাবে, আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানি মানে মাদার কোম্পানি ফার্মাসিউটিক্যালস কোম্পানি একটা, তো এটা আমরা আমাদের ফার্মাসিউটিক্যালস ল্যাবে আমরা পাঠাই চেক করে, মানে কতটুকু প্রিজারভেটিভ আছে, কতটুকু ইয়ের মধ্যে আছে। তারপরে আপনার আমাদের ল্যাবও আছে, কিউসি ল্যাব আমাদের ফ্যাক্টরিতে, ওখানে আমরা চেক করি। আমাদের যে আইডিয়ালজিটা হচ্ছে যে যেসব প্রোডাক্ট আমরা বা আমাদের ফ্যামিলি মেম্বার খেতে পারবে না, এটা আমরা কনজিউমারদের ওখানে দিব না। এটা হচ্ছে আমাদের মানে একটা আমরা আব্বুর এবং আমাদের আইডিয়ালজি যে আমরা না খেতে পারলে কনজিউমার খেতে পারবে না প্রোডাক্টটা। জনাব সামির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম ফার্মাসিউটিক্যাল গ্রুপ অফ কোম্পানি, গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেডের গ্রুপ ডিরেক্টর সামির আল রশিদের সঙ্গে কথা বলছিলাম বাংলাদেশের যে কৃষি পণ্য এবং প্রক্রিয়াজাত যে খাদ্যপণ্য, সেই খাদ্যপণ্যের বাজার এবং মান নিয়ে। চলে যাচ্ছি পরের খবরে। কঠোর নজরদারির পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙর এলাকায় জলদস্যুতার হার শূন্যের কোঠায় নেমে এসেছে। অপেক্ষমান জাহাজে ছোটখাটো রশি কিংবা মালামাল চুরির ঘটনা ঘটলেও গত কয়েক বছরে ক্যাটাগরি 1 অর্থাৎ কোনো বিপজ্জনক ঘটনা ঘটেনি এই অঞ্চলে, যে কারণে আন্তর্জাতিক সংস্থাগুলোর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে সবুজ বন্দরের তালিকায় ফিরে এসেছে চট্টগ্রাম বন্দর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক বছর আগেও গভীর বঙ্গোপসাগর এবং বহির্নোঙরে জলদস্যুতার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকায় প্রথম দিকেই ছিল চট্টগ্রাম বন্দরের নাম, যে কারণে এখানে আসা জাহাজের বিমার পরিমাণও ছিল তুলনামূলক বেশি। ছোট ছোট প্রতিষ্ঠানের জাহাজগুলো কোনোভাবে আসলো, বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানের জাহাজগুলো আসতো না। কিন্তু এখন পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, পার্শ্ববর্তী দেশ করাচি বন্দর এবং অন্যান্য বন্দরের চাইতে, মায়ানমার বন্দরের চাইতে বর্তমান কিন্তু চট্টগ্রাম বন্দর অনেক দূর এগিয়ে গেছে।
ক্রমাগতভাবে জলদস্যুতা বাড়ার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো 2004 সালে চট্টগ্রাম বন্দরকে ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর থেকে বন্দর কর্তৃপক্ষ এবং কোস্টগার্ডের নানামুখী উদ্যোগে জলদস্যুতার পরিমাণ অনেকটা কমে আসে। আমরা 2013 সালে পৃথিবীর ঝুঁকিপূর্ণ বন্দরের থেকে বাংলাদেশের নাম কাটিয়ে ফেলেছি। আমাদের আর ঝুঁকিপূর্ণ বন্দর বলা হয় না। ইন্টারন্যাশনাল মেরিটাইম সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 2011 থেকে 2015 সাল পর্যন্ত বন্দরের বহির্নোঙরে 57টি ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। তবে ক্যাটাগরি 1 টাইপের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন বন্দরের এই কর্মকর্তা। মানুষ 6 কিলোমিটার পর্যন্ত চিহ্নিত করতে পারি। এই ভিটিএমএসটা কার্যকর হওয়াতে আমরা এভিডেন্স রাখতে পারছি এবং এই এভিডেন্সের ফলে আমরা এই বিষয়টা জলদস্যুতা প্রায় শূন্য কোঠায়। গ্রিন পোর্ট হিসেবে পরিচিতি পাওয়ার এই সুফল হিসেবে গত বছর চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় 2000 পণ্যবাহী জাহাজ, আর বন্দর কর্তৃপক্ষ হ্যান্ডেলিং করেছে অন্তত 20 লাখ টিউএস কন্টেইনার। কমল দেব, সময় সংবাদ, চট্টগ্রাম। 2021 সালের মধ্যে $500 কোটি তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে $100 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ প্রতিযোগিতার বাছাই পর্বের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এ সময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, 90-এর দশকে তৎকালীন সরকারের অদূরদর্শিতার কারণে সাবমেরিন কেবলে যুক্ত না হয়ে দেশ 20 বছর পিছিয়ে গেছে। দেশের গেমিং সেক্টরের উন্নয়নে প্রকল্প গ্রহণের পাশাপাশি স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ভেঞ্চার ক্যাপিটাল গাইডলাইন প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্টার্টআপ প্রতিযোগিতায় বিজয়ী শীর্ষ 10টি প্রতিষ্ঠানকে জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে 1 বছরের জন্য বিনামূল্যে জায়গা বরাদ্দ দেওয়া সহ সার্বিক সহায়তা দেওয়া হবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে আমরা 3টে বিষয় গুরুত্ব দিয়েছি। একটা হচ্ছে কানেক্টিভিটি, আরেকটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি প্রমোশন। আমরা 3টা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমরা কিন্তু বেসিস এবং আইসিটি ডিভিশন মিলে এই পরিকল্পনাগুলো গ্রহণ করেছি। আমরা যদি 90-এর দশকে সাবমেরিন কেবলে যুক্ত হতাম, আজকে হয়তো আমরা অনেক এগিয়ে থাকতাম। কিন্তু আমরা শুরু করেছি দেরিতে, কিন্তু আমরা দ্রুত এগিয়ে যে সেই ঘাটতিটা আমরা পুষিয়ে ফেলবো এবং $5 বিলিয়ন রেভিনিউ আর্ন করার জন্য আগামী 5 বছরে এইটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা আইসি ডিভিশন থেকে $1 বিলিয়ন বেশি আমরা এই সেক্টরে ইনভেস্টমেন্ট করব। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচি গ্রহণ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি আরডিইসি মিলনায়তনে এই উপলক্ষে পরামর্শক সভার আয়োজন করা হয়। এই কর্মসূচির আওতায় 7টি বিভাগীয় শহরের শব্দ দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সচেতনতা ও প্রচারণা, সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া সহ বেশ কিছু কার্যক্রম রয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে $7,58,00,000। বগুড়ার সান্তাহারে নির্মিত হচ্ছে দেশের প্রথম আর্দ্রতা নিয়ন্ত্রক বহুতল খাদ্য গুদাম। 25,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার এই গুদামে এখন চলছে পরীক্ষামূলক কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, আগামী জুনে পুরো দমে কার্যক্রম শুরু হলে দীর্ঘদিন মান নিয়ন্ত্রণে রেখে খাদ্যশস্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানি করা যাবে। রবিউল ইসলামের ছবি ও মাজেদুর রহমানের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। মাল্টি স্টোরেজ ওয়ারহাউস নামের অত্যাধুনিক খাদ্য গুদামটির নির্মাণ শুরু হয় 2013 সালের প্রথম দিকে। ইতোমধ্যে মূল কাজের 80% সমাপ্ত হয়েছে। গুদাম থেকে রেল লাইনের কাজ এবং বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, সোলার সিস্টেমের কাজ শেষ হলেই উদ্বোধন করা হবে গুদামটি। অবশ্য এখন পরীক্ষামূলকভাবে চাল সংরক্ষণ করা হচ্ছে গুদামে। জুন 2016 এর ভিতরে প্রকল্প চালু করার জন্য যে সুবিধাসমূহ দরকার সেগুলো সবগুলি নির্মিত হবে। মজুদ ব্যবস্থা ভালো না থাকার কারণে কৃষক ও ব্যবসায়ী উভয়কেই লোকসানে পড়তে হয়। তাদের আশা এই গুদাম চালু হলে তারা উপকৃত হবেন। সরকার যখন না কিনে তখন কৃষকের ধানের দামটা কম পায়, তখন ফরেরা ওই মজুদ করে রাখে, অতএব কৃষক ওই ধানের দামটা কম পায়। অতএব গোডাউনটা হলে আমাকে সুবিধা হবে। এইখানে চাউল সংগ্রহ কার্যক্রম শুরু হলে আমরা ব্যবসায়ীরা অধিক পরিমাণ চাউল সরকারকে সরবরাহ করতে পারবো। জেলার খাদ্য নিয়ন্ত্রকের মতে, মাল্টি স্টোরেজের কার্যক্রম শুরু হলে গুদামের যেমন মজুদ বাড়বে, তেমনি বিদেশে খাদ্য রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে। আমরা যদি বিদেশে পরবর্তী সময়ে চাল রপ্তানি করতে চাই, তাহলে এই সান্তাহার সাইলোর যে মাল্টি স্টোরেজ খাদ্য গুদাম নির্মিত হয়েছে সেটাতে আমরা
মজুত করতে পারবো এবং সেই মজুতকৃত চালটার গুণগত মান ভালো থাকবে। বহুতল বিশিষ্ট অত্যাধুনিক এ খাদ্য গোদাম নির্মাণে ব্যয় হচ্ছে 242 কোটি টাকা। এর মধ্যে জাপান সরকার সহায়তা দিচ্ছে 160 কোটি টাকা। সময় সংবাদ, বগুড়া। হিলি স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। বন্দরের বেসরকারি অপারেটর পানামা হেলিপোর্ট লিংকের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এনে এই বন্দর দিয়ে রপ্তানি বন্ধ রেখেছেন ভারতের পাথর রপ্তানিকারকরা। এদিকে আমদানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন হিলি স্থলবন্দরে 50,000 টনেরও বেশি পাথর আমদানির এলসি খোলা হয়েছে। এছাড়া আমদানি বন্ধ থাকায় পদ্মা সেতু নির্মাণ কাজ ব্যাহত হওয়ারও শঙ্কা তাদের। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়েও বেশ কিছুদিন ধরে পাথর আমদানি বন্ধ রয়েছে। বেঙ্গল গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন 2016 অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি। অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন মডেলের 6টি মোটরসাইকেল বাজারে নিয়ে এলো টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড। এই উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 6টি মোটরসাইকেলের মডেলগুলো হচ্ছে অ্যাপাচি, আরটিআর 150, মেট্রো প্লাস 110, স্ট্রাইকার, ফিনিক্স এবং XL-HD। গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে নতুন এই মোটরসাইকেলগুলো বাজারজাত করছে টিভিএস। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। জানুয়ারিতে যে হারে জ্বালানি তেল উত্তোলন করা হয়েছে আপাতত সেই হারেই তেল উত্তোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জ্বালানি তেল উৎপাদক 4টি দেশ। এদের মধ্যে রাশিয়া ছাড়াও রয়েছে ওপেকভুক্ত 3 দেশ, সৌদি আরব, কাতার ও ভেনেজুয়েলা। মঙ্গলবার দোহা বৈঠকের পর এই ঘোষণা দেন দেশগুলোর জ্বালানি মন্ত্রীরা। সৌদি আরবের তেলমন্ত্রী আলী আল নাইমি জানান, বাজারে চাহিদা ও দাম বাড়ানোর লক্ষ্যেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছে $32.33 দরে। তবে বিশ্লেষকরা বলছেন, তেলের দাম বাড়ার চেয়ে বাজারে শেয়ারের দরপতন ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। জ্বালানির অব্যাহত দরপতনের মধ্যেও জানুয়ারিতে গত এক বছরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি হয়েছে যুক্তরাজ্যে। দেশটির ভোক্তা মূল্য সূচক অনুযায়ী গত মাসে 0.3% মূল্যস্ফীতি হয়েছে। এই হার লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও এতে সন্তুষ্ট দেশটির নীতি নির্ধারকরা। ব্রিটিশ সরকার চলতি বছরের জন্য 2% মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, যদিও দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে মূল্যস্ফীতির হার 1%-এর নিচে থাকবে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, মূল্যস্ফীতির হার ব্যাংক অফ ইংল্যান্ডকে সুদের হার বাড়াতে উৎসাহিত করতে পারে। মূল্য সংকোচন পরিস্থিতির উন্নতি না হলে আগামী মার্চে সম্প্রসারণশীল নীতি গ্রহণ করবে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ECB। বেলজিয়ামের ব্রাসেলসে ECBর প্রেসিডেন্ট মারিও দ্রাঘি একথা জানান। তিনি বলেন, কিছু কিছু ব্যাংক এখনো চ্যালেঞ্জের মুখে থাকলেও এই অঞ্চলের ব্যাংকিং খাত 2012 সালের মন্দা থেকে বের হয়ে এসেছে। চলতি বছরের শুরুতে ইউরোর মান বেড়েছে 3% পর্যন্ত, কিন্তু ইউরোজোনের পুঁজিবাজার দর হারিয়েছে প্রায় 13%। মূলত নিত্যপণ্যের অব্যাহত দরপতন ও ব্যাংকগুলোর কঠিন নিয়ম নীতির কারণে বিনিয়োগকারীরা দুশ্চিন্তায় থাকায় শেয়ার বাজার সূচক হারিয়েছে বলেও মনে করে ECB। Thank you. The ideal objective of this negotiation would be to. দাম কম থাকলেও 2015 সালে স্বর্ণের চাহিদা কম ছিল চীনে, যা কিনা এর আগের বছরের তুলনায় 6% কম। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এই তথ্য জানিয়েছে। তবে গেল বছরের শেষ ভাগে এসে বিনিয়োগকারীরা আবারও স্বর্ণ বিনিয়োগ শুরু করেছেন, আর সে কারণে 2016-তে এসে কিছুটা ঘুরে দাঁড়ানো শুরু করেছে স্বর্ণের বাজার। ফেব্রুয়ারিতে এসে বিশ্ববাজারে
বাড়তে শুরু করেছে দাম। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $1200। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দর্শক, আজকে সকাল থেকে কিন্তু চাঙ্গা ভাব দেখা যাচ্ছে ডিএসসির প্রতিটি সূচকে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক এক্স, সেটি 8 পয়েন্ট বেড়ে 4587 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসির সুরিয়া ইন্ডেক্স এক্স, সেটি 2 পয়েন্ট বেড়ে 1121 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স, সেটিও 3 পয়েন্ট বেড়ে 1755 পয়েন্টে অবস্থান করছে। আমরা গত দিনের লেনদেন শেষ হয়েছিল যদিও সূচকের নিম্নগামী অবস্থান দিয়ে, কিন্তু আজকে দিনের শুরুতেই সেই চাঙ্গাভাবটি রয়েছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 139 কোটি টাকার লেনদেন হয়েছে। এই লেনদেন হওয়া কোম্পানি এবং শেয়ার মিউচুয়াল কোম্পানিগুলোর মধ্যে 145টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 89টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম, এবং অপরিবর্তিত রয়েছে 48টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, আজকে ডিএসসির যে ওঠানামা সেটি কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করছি এবং একটু বিক্ষিপ্ত অবস্থার মধ্য দিয়ে কিন্তু সেটি লেনদেন চালিয়ে যাচ্ছে। সকাল 10:30টায় লেনদেন শুরুর পর থেকে কিন্তু সেটি কিছুটা ঊর্ধ্বমুখী ছিল 10টা 40 মিনিট পর্যন্ত। তারপর 11টা নাগাদ সেটি কিন্তু অনেকটাই নেমে যায়। এরপরে আবার 11টার পর থেকে, বেলা 11টার পর থেকে কিন্তু সেটি আবারও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন কর্মসূচি চলছিল। এখন পর্যন্ত সেই ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এখন আমরা যদি আপনাদেরকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির শীর্ষ যে 20 কোম্পানিগুলো রয়েছে লেনদেনের ক্ষেত্রে সেগুলো যদি জানাই, তাহলে দেখতে পাচ্ছি বিএসআরএম লিমিটেড, এটি রয়েছে শীর্ষ 20-এর 1 নম্বর স্থানে 167 টাকা দর নিয়ে, 167 টাকা 60 পয়সা সর্বোচ্চ দর এবং 162 টাকা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 162 টাকা 60 পয়সা, অর্থাৎ আজকের 162 টাকা 60 পয়সা। শাহ ডেনিম, এটি রয়েছে 2 নম্বর স্থানে 41 টাকা 60 পয়সা দর নিয়ে 2 নম্বর স্থানে অবস্থান করছে। শীর্ষ 20-এর 42 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর এবং 41 টাকা 30 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 40 টাকা 90 পয়সা। আমান ফিড রয়েছে 53 টাকা 70 পয়সা দর নিয়ে শীর্ষ 20-এর 3 নম্বর স্থানে, 54 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর এবং 52 টাকা 10 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 53 টাকা 30 পয়সা। এমারাল্ড অয়েল, এটি 4 নম্বর স্থানে অবস্থান করছে 57 টাকা 80 পয়সা দর নিয়ে, 57 টাকা 80 পয়সায় এটি হচ্ছে সর্বোচ্চ দর, 56 টাকা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 55 টাকা 10 পয়সা। ইউনাইটেড পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, এটি 5 নম্বর স্থানে আজকে অবস্থান করছে 164 টাকা 90 পয়সা দর নিয়ে, 168 টাকা সর্বোচ্চ দর এবং 164 টাকা 90 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন ছিল 166 টাকা। 6 নম্বর স্থানে অবস্থান করছে 20 টাকা 10 পয়সা দর নিয়ে যে কোম্পানিটি, সেটি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, এটি অবস্থান করছে আজকের শীর্ষ 20-এর যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর 6 নম্বর স্থানে, 20 টাকা 25 পয়সা সর্বোচ্চ দর এবং 19 টাকা 30 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন ছিল 19 টাকা 10 পয়সা। জাহিন স্পিনিং মিলস লিমিটেড রয়েছে 7 নম্বর স্থানে শীর্ষ 20-এর, 23 টাকা 40 পয়সা দর নিয়ে, 23 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর এবং 22 টাকা 90 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন ছিল 22 টাকা 80 পয়সা। বিএক্স ফার্মা রয়েছে শীর্ষ 20-এর আজকে 8 নম্বর স্থানে, 94 টাকা দর নিয়ে, 94 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর এবং 93 টাকা 40 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন ছিল 93 টাকা 50 পয়সা। সিরো বাংলা রয়েছে 9 নম্বর স্থানে শীর্ষ 20-এর, 31 টাকা 70 পয়সা দর নিয়ে, 31 টাকা 90 পয়সা পর্যন্ত দর উঠেছিল, 29 টাকা 50 পয়সা যেখানে দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর এবং গতকালের সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 29 টাকা 60 পয়সা। আজকে শীর্ষ 20-এর 10 নম্বর স্থানে আরএকে সিরামিক রয়েছে 70 টাকা 60 পয়সা দর নিয়ে, 71 টাকা সর্বোচ্চ দর, 68 টাকা 50 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন দেখতে পাচ্ছি 68 টাকা 10 পয়সা। আজকে শীর্ষ 20-এর 11 নম্বর স্থানে রয়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড, এটি 30 টাকা 80 পয়সা দর নিয়ে রয়েছে 11তম স্থানে, 32 টাকা সর্বোচ্চ দর এবং 30 টাকা 70 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন ছিল এই কোম্পানিটির 30 টাকা 20 পয়সা। স্কয়ার ফার্মা রয়েছে শীর্ষ 20-এর 12 নম্বর স্থানে, 268 টাকা 20 পয়সা দর নিয়ে, 268 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর, 266 টাকা 50 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য 267 টাকা 70 পয়সা। ইউনাইটেড এয়ার রয়েছে 13
13 নম্বর স্থানে 6 টাকা 70 পয়সা দর নিয়ে 6 টাকা 90 পয়সা সর্বোচ্চ, 6 টাকা 70 পয়সা সর্বনিম্ন এবং গতকালের লেনদেন মূল্য আজকে সর্বনিম্ন লেনদেন মূল্য সমান, অর্থাৎ 6 টাকা 70 পয়সা। বেক্সিমকো রয়েছে শীর্ষ 20-এর কোম্পানিগুলোর মধ্যে 14তম স্থানে 29 টাকা 90 পয়সা দর নিয়ে 30 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর, 29 টাকা 60 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 29 টাকা 50 পয়সা। 15তম স্থানে রয়েছে ইফাদ অটোস শীর্ষ 20-এর কোম্পানিগুলোর মধ্যে। ইফাদ অটোস এটি লেনদেন করছে 95 টাকা 30 পয়সা দরে প্রতিটি শেয়ার। এখন পর্যন্ত সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি যে 96 টাকা 30 পয়সা, সর্বনিম্ন 94 টাকা 50 পয়সা এবং গতকালে কিন্তু লেনদেন শেষ করেছিল 94 টাকা 70 পয়সায়। এসএ পোর্ট লিমিটেড এটি 16তম স্থানে অবস্থান করছে শীর্ষ 20-এর 46 টাকা 70 পয়সা দর নিয়ে 47 টাকা পর্যন্ত দর উঠেছিল এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের। 45 টাকা 20 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আজকের এই সর্বনিম্ন লেনদেন মূল্যের সমান, অর্থাৎ 45 টাকা 20 পয়সা। এএফসি এগ্রো রয়েছে 17তম স্থানে 67 টাকা 60 পয়সা দর নিয়ে 68 টাকা পর্যন্ত দর উঠেছিল এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের। 67 টাকা 10 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর এবং গতকালে কিন্তু লেনদেন শেষ হলো 67 টাকা 50 পয়সা দরে। জিপিএইচ ইস্পাত এটি 18তম স্থানে অবস্থান করছে 46 টাকা 20 পয়সা দর নিয়ে 46 টাকা 60 পয়সা সর্বোচ্চ এবং 43 টাকা 50 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল জিপিএইচ ইস্পাতের এটি 43 টাকা 30 পয়সা। আজকে 19তম স্থানে 17 টাকা 30 পয়সা দর নিয়ে যে কোম্পানিটি আজকে অবস্থান করছে সেটি সিএমসি কামাল, এই কোম্পানিটি রয়েছে শীর্ষ 20-এর 19তম স্থানে। আর সর্বোচ্চ লেনদেন মূল্য 17 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 17 টাকা 30 পয়সা, অর্থাৎ এখন যে বর্তমানে লেনদেন হচ্ছে সেটি সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে প্রতিটি শেয়ারের এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 17 টাকা 40 পয়সা। আর শীর্ষ 20-এর 20 নম্বর স্থানে অবস্থান করছে ফুয়াং সিরামিক, এটি 16 টাকা 80 পয়সা দর নিয়ে অবস্থান করছে শীর্ষ 20-এর 20 নম্বর স্থানে। 17 টাকা 20 পয়সা সর্বোচ্চ দর এবং সর্বনিম্ন দর 16 টাকা 60 পয়সা। আর গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আজকের সর্বনিম্ন লেনদেন মূল্যর চেয়ে 30 পয়সা বেশি, অর্থাৎ 16 টাকা 90 পয়সা। মোটামুটি এই ছিল শীর্ষ 20-এর কোম্পানিগুলোর লেনদেন পরিস্থিতির খবর। আরেকবার যদি সূচকের অবস্থানটি জানাই তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির যে প্রধান সূচক এক্স সেটি 8 পয়েন্ট বেড়ে 4587 পয়েন্টে অবস্থান করছে এখন পর্যন্ত। সরিয়া ইন্ডেক্স সেটি 2 পয়েন্ট বেড়ে 1121 পয়েন্ট এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটি 3 পয়েন্ট বেড়ে 1755 পয়েন্ট অবস্থান করছে। মোটামুটি এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। দর্শক আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলো। এটিএম বুথে কার্ড জালিয়াতির সাথে জড়িত এক বিদেশি সহ 3 জন শনাক্ত। নিরাপত্তা ইস্যুতে বিকেলে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠক। কঠোর নজরদারি আর দ্রুত ব্যবস্থা নেয় চট্টগ্রাম বন্দরে নেই জলদস্যুর তৎপরতা। সবুজ বন্দরের তালিকায় আবারও অন্তর্ভুক্ত চট্টগ্রাম। উত্তরাঞ্চলের 5 জেলার চরাঞ্চলে পরীক্ষামূলক আখ চাষে সফলতা। বিটবে চিনি ও গুড়ের চাহিদা, বলছেন গবেষকরা। উৎপাদন ব্যয় কমাতে অন্যান্য ফসল চাষেরও পরামর্শ। এবং বগুড়ায় নির্মিত হচ্ছে দেশের প্রথম আর্দ্রতা নিয়ন্ত্রক খাদ্য গুদাম। দীর্ঘদিন মান নিয়ন্ত্রণের পাশাপাশি বিদেশে রপ্তানি করা যাবে, বলছেন সংশ্লিষ্টরা। দর্শক এই ছিল সময় বাণিজ্যের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।